তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সময় এমনিতেই অনেকটা চলে গেছে। তোমাদেরকে একটা রিমাইন্ডার দিচ্ছি, সবাই চেষ্টা করবে একদম শার্প টাইমে ক্লাসে জয়েন হওয়ার, ঠিক আছে? কেউ লেট করবে না। আচ্ছা দেখো, এখানে আমি যেই চিত্রটা দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি? মোগল বিরিয়ানি মশলা 100 গ্রাম। উপকরণ: চিনি, রসুন, তারপরে আদা, মৌরি, দারচিনি, ধনিয়া, মরিচ, লবণ ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। তো এটা আসলে কি এখনই বলবো। এই যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, এটা আসলে কি? এটাকে বলে হচ্ছে মোড়কের লেখা। এটা কি নামে পরিচিত? এটা হচ্ছে মোড়কের লেখা নামে পরিচিত। বোঝাচ্ছি যে এর ব্যবহার কি, তারপরে বলেছি কি যে এটার ব্যবহার কি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এটাতে কিন্তু একটা দ্রব্য, এই দ্রব্যের প্যাকের মধ্যে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে পণ্যের যে উপকরণ, মানে হচ্ছে তোমার চিনি, রসুন, আদা, মৌরি, এগুলো কিন্তু হচ্ছে যে পণ্যটা প্রস্তুত হলো, এই প্রস্তুতকৃত পণ্যের উপকরণ এবং পরিমাণ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি জানানোর জন্য কিন্তু এই মোড়কের লেখাটা ব্যবহার করা হয়েছে, তাই না? বুঝতে পারছো সবাই? তো এটা হচ্ছে একটা মোড়কের লেখা। অনেক সময় দোকানে যখন কোনো কিছু কিনতে যাবে, তখন দেখবে এই ধরনের প্যাকেটের মধ্যে কিন্তু এরকম লেখা থাকে যে আসলে কত গ্রাম একটা মশলা বা হচ্ছে কি কি উপকরণ দ্বারা তৈরি, এবং পাশেই দেখবে একটা জায়গার মধ্যে এটা মেয়াদ উত্তীর্ণ, মানে এটা হচ্ছে এক্সপায়ার ডেট দেয়া থাকে, তাই না? তো এটাকে বলে কি মোড়কের লেখা। এবং এটা তো বুঝলামই আমরা যে ব্যবহারটা কি। তারপর কি বলেছে যে এর ব্যবহার আমরা জানলাম, এটি কি নামে পরিচিত, এবং হচ্ছে এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো এবং কোথায় দেখেছো? তো আমরা কোথায় দেখি এ ধরনের নমুনা বলো তো? সাধারণত আমরা কোথায় দেখে থাকি? মুদি দোকানে, ঘরে, রাস্তাঘাটে। হ্যাঁ, মুদি দোকানে দেখতে পাই। মুদি দোকানেই তো সাধারণত এই ধরনের বিভিন্ন জিনিসগুলো থাকে যেগুলো বেচা কেনা করা হয়। তারপর আমাদের বাসায় অনেক সময় থাকে এই ধরনের মশলাপাতিগুলো, তো আমরা এগুলো কিন্তু দেখতে পাই মুদি দোকানে, রাস্তাঘাটে, সকল জায়গাতেই দেখতে পাই, ঠিক আছে? এবং অনলাইনের মাধ্যমেও দেখা যায়, টেলিভিশনে। হ্যাঁ, অনলাইনের মাধ্যমে দেখা যায়, টেলিভিশনে বিভিন্ন অ্যাডের মধ্যে আমরা দেখতে পাই, ঠিক আছে? তারপরে দেখো, তারপর একটা দৈনিক পত্রিকা নামক একটা লেখা আছে। এটাকে কি বলে জানো? এটা হচ্ছে বিজ্ঞাপন নামে পরিচিত। এটা হচ্ছে একটা বিজ্ঞাপন নামে পরিচিত। কি নামে পরিচিত? বিজ্ঞাপন নামে পরিচিত। বিজ্ঞাপন, এটার ব্যবহার কি? উৎপাদিত কোনো একটা পণ্য বা নির্দিষ্ট তথ্য সবাইকে জানাতে বিজ্ঞাপন তৈরি করা হয়ে থাকে। মানে একটা পণ্য উৎপাদিত হয়েছে বা নির্দিষ্ট কোনো একটা তথ্য, এই জিনিসটা সকলের মধ্যে কিন্তু প্রচার করে দেওয়ার জন্য এই বিজ্ঞাপনটা তৈরি করা হয়ে থাকে। তো এই ধরনের তুমি কোথায় দেখেছো? এটা তোমরা কোথায় দেখে থাকো সাধারণত বলো তো, এই ধরনের বিজ্ঞাপন বা অ্যাড? পত্রিকায়, টেলিভিশনে, হ্যাঁ, দেয়ালে পত্রিকায়। সাজানো অবস্থায় বা অনলাইনে। হ্যাঁ, দেখতে পাই সব জায়গাতেই, পত্রপত্রিকায় বেশি দেখা যায়, টেলিভিশনেও দেখা যায়। তো এই যে বিজ্ঞাপন, এগুলো কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? তারপরে কি আছে দেখো, তারপর আছে যে এসো হে বৈশাখ এসো এসো শুধু আগামী পহেলা বৈশাখ 1431, 14 এপ্রিল 2024 রবিবার সুবর্ণ সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এই উপলক্ষে সকালে সকালে মঙ্গল শোভাযাত্রা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উভয় অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে। সমীর আখন্দ, আহ্বায়ক, নববর্ষ উদযাপন কমিটি, সুবর্ণ সাংস্কৃতিক সংঘ, স্থান সুবর্ণ সাংস্কৃতিক সংঘ চত্বর, অনুষ্ঠান সূচি, সময়কালটা দেয়া আছে, তাই না? তো এটা আসলে বুঝি কি? নাই। এটা এটা হচ্ছে সেটা একটা একটা আমন্ত্রণ ইনভিটেশন পত্র। কার্ড। ইয়েস, আমন্ত্রণ এটা পত্র। হচ্ছে একটা আমন্ত্রণ পত্র। তো ইংলিশে এটাকে কি বলে? ইনভিটেশন কার্ড। তো এটা হচ্ছে একটা ইনভাইটেশন কার্ড। সাধারণত দেখবে যখন তোমাদের এটা আমরা বিদ্যালয়ে অনেক সময় দেখে থাকি যে স্কুল কলেজে যখন আমাদের কোনো মিলাদ মাহফিল হয়ে থাকে, তখন কিন্তু এই ধরনের একটা খামে করে একটা ইনভিটেশন কার্ড দেওয়া হয়, তাই না? জি তোমাদের ম্যাম। অনেক সময় কিন্তু আমাদের স্কুল কলেজে এরকম দেওয়া হতো। তার উপরে যখন অনেক সময় দেখা যায় যে গার্ডিয়ানদেরকে অনেক সময় এই ধরনের কিন্তু আমন্ত্রণ পত্র পাঠানো হয়। তো তারপর দেখো কি বলেছে যে এর ব্যবহার কি। এর ব্যবহার হচ্ছে, আমরা জানি যে বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে, উৎসবে অংশগ্রহণের জন্য একটা আমন্ত্রণ কার্ড এটা ব্যবহার করা হয়।
যাতে মানুষজনকে আর কি জানানো হয় যে সময়সূচি দিয়ে জানানো আছে, তারপর সেই ইভেন্টটা সম্পর্কে জানানো আছে সাধারণ মানুষদেরকে। তো এটা হচ্ছে একটা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান, উৎসবে অংশগ্রহণের জন্য কিন্তু এই আমন্ত্রণপত্র ব্যবহার করা হয়। তারপর এইরকম নমুনা তুমি কোথায় দেখেছো তোমরা বলো তো দেখি তোমাদের অভিজ্ঞতা থেকে। হচ্ছে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, তারপর হ্যাঁ। জন্মদিনে, হুম। তারপর ঘরে বা বইপত্রে, বিভিন্ন অনুষ্ঠানে। হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানে, স্কুল কলেজে অনেক সময় আমরা দেখতে পাই এই ধরনের ইনভিটেশন কার্ড অথবা কি আমন্ত্রণপত্র। ঠিক আছে, তো গেল, এটুক সবাই বুঝতে পেরেছো তো তোমরা? জি ম্যাম। জি মিস। ঠিক আছে, তারপরে দেখো, তারপর আছে কি চারপাশে নানা রকম লেখা। এই যে আমরা বিভিন্ন ধরনের চিত্রগুলো পড়ে আসছি, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার, বিলবোর্ড, নোটিশ, এগুলো আর কি মানে কোনটাকে কি বলে সেটা একটু ব্যাখ্যা করেছে। তো দেখো মিস একটু পড়িয়ে দিই তোমাদেরকে, ব্যানার জিনিসটা কি। তোমরা তো জানোই, তাও মিস একবার বলি। ব্যানার সাধারণত আয়তাকার হয়ে থাকে, দেখবা যে এটার আকৃতিটা কেমন হয়, আয়তাকার হয়ে থাকে। লম্বা কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বেশিরভাগ ব্যানার দেখা যায়। মিছিল বা শোভাযাত্রার সামনে, কোনো অনুষ্ঠানে, মঞ্চের পিছনে, মেলা অথবা অস্থায়ী হাট বাজারের সামনে ব্যানার দেখতে পাওয়া যায়। নির্দিষ্ট তথ্য জানানোর কাজে এবং প্রচারণায় ব্যানার ব্যবহৃত হয়। আজকাল অনুষ্ঠান মঞ্চের পেছনে ডিজিটাল ব্যানারও দেখা যায়। অর্থাৎ আজকাল অনেক সময় দেখবে যে কোনো একটা অনুষ্ঠানের মানে একটা স্টেজের মঞ্চের পেছনে আর কি ডিজিটাল ব্যানার আমরা দেখতে পাই। তো এটাই হচ্ছে আর কি ব্যানার। তারপরে হচ্ছে কি ফেস্টুন। ফেস্টুনটা কি দেখো, ফেস্টুন দেখতেও আয়তাকার, ব্যানারও দেখতে আয়তাকার, তবে এগুলো সাধারণত উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে রাখা হয়। ফেস্টুনের উপকরণ ব্যানারের মতোই। ফেস্টুন ঝুলিয়ে রাখা হয় সাধারণত ভবনের দেয়ালে, অনুষ্ঠান মঞ্চের দুই পাশে, কোনো গাছে বা খুঁটিতে। এর মাধ্যমেও কিন্তু প্রচারণার কাজ হয়। তারপরে দেখো পোস্টার। পোস্টার কি, পোস্টার হচ্ছে সাধারণত কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে। পোস্টার সাধারণত কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে। এগুলো আকারে ব্যানার বা ফেস্টুনের মতো বড় নয়, মানে পোস্টার কিন্তু ব্যানার এবং ফেস্টুনের মতো অত বেশি বড় হয় না। একটা ধরো একটা খুব বেশি বড় না বললেই চলে, মোটামুটি মাঝারি আকৃতির একটা পোস্টার, যেটা আর কি দেয়ালে বা এখানে সেখানে টানানো যায়, এমন না যে খুব বড় হবে, খুব বেশি বড় হবে। পোস্টারটা একটু মাঝারি আকারের বা একটু ছোট আকারেরই হয়। রাস্তার ধারের দেয়ালে বা অনেক ভবনের গায়ে পোস্টার আঠা দিয়ে লাগানো হয়। নির্বাচনের সময় রাস্তায় দড়ি দিয়েও পোস্টার ঝুলিয়ে রাখতে দেখা যায়। সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড প্রচারের কাজে পোস্টারের ব্যবহার হয়। পোস্টারের মাধ্যমে রাজনৈতিক বক্তব্য বা দাবিও তুলে ধরা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু, যে পোস্টারের মাধ্যমে তোমাদের রাজনৈতিক কোনো বক্তব্য অথবা দাবি তুলে ধরা হয়। একটা কোনো রাজনৈতিক দাবি বা অনেক সময় মানববন্ধনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে কোনো একটা রাজনৈতিক দাবি, আমাদের দাবি মানতে হবে, এই ধরনের জিনিসগুলো কিন্তু অনেক সময় পোস্টারের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। তো এটা কি রাজনৈতিক কোনো বক্তব্য বা দাবিও তুলে ধরা হয় এই পোস্টারের মাধ্যমে। এরপর দেখো প্ল্যাকার্ড। প্ল্যাকার্ড কি, প্ল্যাকার্ড হচ্ছে শক্ত কাগজে, ধাতু পাতে, কাঠে, কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বক্তব্য লিখে প্ল্যাকার্ড তৈরি করা হয়। প্ল্যাকার্ড উঁচু করে ধরার জন্য একটা লম্বা হাতল থাকে। মিছিলে বা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। দাবি তুলে ধরা বা তথ্য জানানোর কাজে প্ল্যাকার্ডের ব্যবহার হয়। তোমরা অনেক সময় দেখো না যে কোনো ধরনের কোনো হলে বাংলাদেশে যে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক কাজগুলো হয়, ধরো কোনো মানুষকে খুন করে ফেলা হয়, হত্যা করে ফেলা হয়, গুম করে দেওয়া হয়। তো এগুলোর জন্য কিন্তু সহপাঠীরা এবং ওই প্রতিষ্ঠানের লোকেরা দেখা যায় অনেক সময় কি করে, একটা কিন্তু প্রতিবাদী একটা করে, ঠিক না? তো ওইটার মধ্যে কিন্তু এই ধরনের থাকে, কি জানি বলে, প্ল্যাকার্ড থাকে। প্ল্যাকার্ড হচ্ছে ধরে রাখা হয়, এটার মধ্যে একটা হাতল থাকে। যেমন ধরো বলে যে অমুকের মৃত্যুর জন্য, ধরো একজনকে খুন করা হয়েছে, অমুকের মৃত্যুর বিচার চাই, তাই না? এই ধরনের আমরা অনেক সময় দেখতে পাই, তো দেখতে পাই না অনলাইনেও।
শুনতে পাচ্ছ সবাই? জি মিস। জি মিস। ঠিক আছে, তো গেল হচ্ছে আর কি প্ল্যাকার্ড। তারপর হচ্ছে বিলবোর্ড। বিলবোর্ড বিলবোর্ড কি? সাধারণত বড় বড় ধাতব পাত দিয়ে বিলবোর্ড তৈরি করা হয়। রাস্তার পাশে, ভবনের ছাদে বিলবোর্ড দেখা যায়। প্রচারণা ও বিজ্ঞাপনের কাজেও এর ব্যবহার করা হয়। বিলবোর্ডের বক্তব্য ও ছবি ধাতব পাতে যেমন লেখা ও আঁকা হয়ে থাকে, তেমনি টেলিভিশনের মতো ডিজিটাল বিলবোর্ডও দেখা যায়। বিলবোর্ডের আরেক নাম কি? হোর্ডিং। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু জেনে রাখো যে বিলবোর্ডের আরেক নাম হচ্ছে হোর্ডিং। বিলবোর্ডের আরেক নাম কি? বিলবোর্ডের আরেক নাম কি? হোল্ডিং। হুম, নোটিশ। স্কুল, কলেজে বা অফিস আদালতে শিক্ষার্থী বা সাধারণ মানুষকে তথ্য জানানোর কাজে নোটিশ তৈরি করা হয়। নোটিশের মধ্যে কোনো কিছু মান্য করা বা পালন করার নির্দেশ থাকে। এটা আমরা সবাই জানি, নোটিশ সম্পর্কে আমরা টুকটাক জেনেই এসেছি। নোটিশটা আসলে নতুন করে বললাম বা বোঝানোর কিছু নেই। সাধারণত এটি হাতে লেখা হয় বা মুদ্রিত হয়। অনেক সময় দেখবে যে হাতে লিখে দেওয়া হয়। তোমরা দেখেছো কি না, স্কুলে যখন আমরা পড়তাম তখন কিন্তু নোটিশ হাতে লিখে দেওয়া হতো। তোমাদের সময় কেমন জানি না, আমাদের স্কুলে এরকম ছিল যে একদম হচ্ছে তোমার হাতে লিখে ওই যে হাজিরা খাতা বা এই ধরনের নোটিশের যে একটা খাতা থাকে, ওখানে হচ্ছে আমাদের যে প্রধান শিক্ষক বা যারা আর কি এসবের লেখালেখি কাজে যুক্ত থাকে, তারা লিখে খাতায় সুন্দর করে একটা নোটিশ তৈরি করে ফেলে। ঠিক আছে, তো অনেক সময় কিন্তু হাতে লিখেও নোটিশটা তৈরি করা হয়। তারপরে যেখানে নোটিশ টাঙানো হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চিঠির আকারেও নোটিশ পাঠাতে পারে। আজকাল ইমেল, অন্যান্য ডিজিটাল মাধ্যমে নোটিশ পাঠানো হয়ে থাকে। নোটিশের আরেক নাম কি? বিজ্ঞপ্তি। বলো, নোটিশের আরেক নাম কি? বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি। হ্যাঁ, তারপর হচ্ছে লিফলেট। হোয়াট ইজ লিফলেট? লিফলেট হচ্ছে তথ্য ও পণ্যের প্রচারের কাজে লিফলেট তৈরি করা হয়। লিফলেট সাধারণত ছোট কাগজে মুদ্রিত হয়ে থাকে। স্কুল, কলেজের সামনে, হাট বাজারে, ব্যস্ত এলাকায় অনেক লিফলেট বিলি করতে দেখা যায়। মিস যখন তোমাদেরকে প্রথম ক্লাসে পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছি যে লিফলেট কিন্তু হাট বাজারে, তারপর হচ্ছে স্কুল কলেজের সামনে বেশিরভাগ দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে দেখা যায়। কারণ বিভিন্ন ধরনের কোচিং সেন্টারের উদ্বোধন হয়, নতুন নতুন স্কুল উদ্বোধন হয়, নতুন নতুন প্রাইভেট সেন্টার, টিউটর সেন্টারগুলো উদ্বোধন হয়, তখন সেগুলোর কিন্তু একটা ছোট ছোট লিফলেট বিতরণ করা হয়। দেখবে তোমরা হেঁটে যাচ্ছ, তোমাদেরকে একটা কাগজ ধরিয়ে দেয়। হয়েছে এরকম কখনো রাস্তাঘাটে? জি ম্যাম। জি মিস হয়েছে। হ্যাঁ, এটা প্রায়শই আমরা দেখে থাকি। আমাদের ভার্সিটির সামনে অনেক সময় দেখা যায় যে এরকম আর কি হেঁটে যাচ্ছি, তখন আমাদেরকে একটা লিফলেট ধরিয়ে দেয়। কেউ নেয় কেউ নেয় না, এইরকম আর কি। এটাই হচ্ছে লিফলেট, কোনো একটা প্রচারণার কাজ। তারপর দেখো মোড়কের লেখা। মোড়কের লেখা কি? এটা সাধারণত ওই যে মাত্রই পড়লাম, সাধারণত কাগজ বা পাতলা প্লাস্টিক দিয়ে মোড়ক বা প্যাকেট তৈরি করা হয়। এর গায়ে পণ্যের নাম ছাড়াও অন্যান্য তথ্য থাকে, যেমন প্রতিষ্ঠানের নাম, ঠিকানা। একটা পণ্যের সাধারণত প্রতিষ্ঠানের নামটা অনেক সময় থাকে না, বা ধরো বেশিরভাগ মানে যেটা গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে পণ্যের উপাদানটা, উপকরণটা, মানে একটা পণ্য কী কী দিয়ে তৈরি হয়েছে। একটা ধরো আমরা কী কিনি, বিভিন্ন ধরনের খাবার যদি কিনি, তো সেক্ষেত্রে খাবারের মধ্যে কি কি উপকরণ রয়েছে, এটার মধ্যে দুধ, চিনি, ডাল, কি কি আছে, এই উপকরণগুলোর লিস্টটা কিন্তু সুন্দর মতো দেয়া থাকে। তারপর কিছু কিছু জায়গায় আবার ভিতরে একটা ইয়ে দিয়ে দেওয়া হয়, যেখানে আর কি এটার ব্যবহার বিধিটাও লেখা থাকে। তো এই আর কি। তারপর এটার এক্সপায়ার ডেটটা লেখা থাকে, যে মেয়াদ উত্তীর্ণ ডেটটা আসলে কবে, এবং কবে থেকে শুরু, এবং কবে এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো এরকম আর কি, এটা কি বলে? মোড়ক বা মোড়কের লেখা। তারপরে দেখো বিজ্ঞাপন। বিভিন্ন প্রচার মাধ্যমে পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে বিজ্ঞাপন তৈরি করা হয়। বিজ্ঞাপন যেমন মুদ্রিত হয়, তেমনি রেডিও, টেলিভিশন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রচারিত হয়। বিজ্ঞাপনের মাধ্যমে কোনো বিষয় বা পণ্য সম্পর্কে জানা যেতে পারে। পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপনে যেসব তথ্য উপস্থাপন করা হয় তা অনেক সময় অতিরঞ্জিত হয়ে থাকে। এটা কিন্তু একটা খুবই বাস্তব কথা। দেখবে যে বিজ্ঞাপনে যে সমস্ত তথ্যগুলো উপস্থাপন করা হয় না, এগুলো একটু বেশি অতিরঞ্জিত হয়। আসলে অতটাও সুন্দর না, বা অতটাও জিনিসটা এফেক্টিভ না। একটা ফেয়ার অ্যান্ড লাভলির কথা যদি আমরা বলি, ফেয়ার অ্যান্ড লাভলি তো মোটামুটি মেয়েদের একটা গুরুত্বপূর্ণ প্রসাধনী, আমরা ব্যবহার করি অনেক সময়। কিন্তু এটাকে যেভাবে আর কি অনলাইনে বা টিভিতে দেখো না, যে ফেয়ার অ্যান্ড লাভলি দিলে একদম গ্লো হয়ে যাবে, একটা মানুষ খুব বেশি ফর্সা হয়ে যাবে, এরকম অতিরঞ্জিত করে না ব্যাপারটাকে। বুঝতে পারছো ব্যাপারটা কি বলেছে? জি ম্যাম।
হ্যাঁ, তো এই যে ব্যাপারটাকে অতিরঞ্জিত করার একটা ব্যাপার, এটা বিজ্ঞাপনের ক্ষেত্রে বেশি দেখা যায় যে একটা জিনিস অমুক অত বেশি সুন্দর, একটা জিনিস এরকম। এটাই হচ্ছে একটা বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট যেটাকে বলে। তো এই আর কি, এটাকে অতিরঞ্জিত করা হয়। তারপরে আমন্ত্রণপত্র সম্পর্কে তো আর কি বা বলবো, অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র, চিঠি ইত্যাদি লেখা হয়, তাকে আমন্ত্রণপত্র বলে। আমন্ত্রণপত্র সাধারণত কোনো খামে ভরে পাঠানো হয়। এগুলো হাতে লেখা হতে পারে, ছাপানো হতে পারে, এমনকি ডিজিটাল মাধ্যমেও তৈরি হতে পারে। আমন্ত্রণপত্র অনুষ্ঠানের বিবরণ, আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিবরণ থাকে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নাম থাকে, পরিচয় থাকে। যেমন কোনো একটা অনুষ্ঠানে, কোনো একটা মঞ্চে কে কে থাকবে, আজকে তোমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠানে কোন কোন টিচার থাকবেন, কোন কোন প্রধান অতিথি থাকবেন, কোন কোন সম্মানীয় যে যে ব্যক্তিত্বরা আছেন সবার নাম কিন্তু লেখা থাকে, বা প্রধান অতিথি এদের নাম কিন্তু লেখা থাকেই। ঠিক আছে, তো এটাই হচ্ছে একটা আমন্ত্রণপত্রের মূল বৈশিষ্ট্য, এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে। তো এই আর কি মোটামুটি আমরা পড়ে ফেললাম। এবার আমরা চলে যাব, বুঝেছো তো সবাই তাই না, চতুর্থ জি অধ্যায়ের যে মিস। পড়াটা পড়েছি। ঠিক আছে, তাহলে এখন আমরা যাব পঞ্চম অধ্যায়, বুঝে পড়ি লিখতে শিখি। প্রথম পরিচ্ছেদ, প্রায়োগিক লেখা। আগের শ্রেণীতে আমরা রোজনামচার কথা জেনেছি। অনেকে নিয়মিত আমরা কি জেনেছি, রোজনামচার কথা জেনেছি। নামচা জিনিসটা কি? রোজনামচা জিনিসটা হচ্ছে যখন তুমি হচ্ছে কোনো একটা তোমার গুরুত্বপূর্ণ কোনো নিজস্ব কোনো জিনিস, মানে নিজের মনের কোনো কথা বা কোনো গুরুত্বপূর্ণ যে তথ্যটা তোমার আসলে ভুলে যেতে পারো কিছুদিন পর, এই জিনিসটা তুমি যদি তোমার কোনো ডায়েরি বা নোটবুকে ছোট খাতায় লিখে রাখো, এটাকে কিন্তু রোজনামচা বলে। এছাড়াও তুমি তোমার নিজস্ব ধরো, আমরা অনেক সময় ডায়েরি লিখি না, আমাদের আবেগ অনুভূতি, এই জিনিসটা আজকে আমার সাথে ঘটেছে, স্কুলে এটা ঘটেছে, আমার বন্ধুর সাথে এই জিনিসটা ঘটেছে, এই জিনিসগুলো আমরা কিন্তু অনেক সময় ডায়েরিতে লিখে ফেলি, তাই না? ডায়েরিতে একটু লিখে রাখি যাতে করে জিনিসগুলো স্মরণীয় হয়ে থাকে। ডায়েরি লেখার অভ্যাসটা আমাদের অনেকেরই থাকে, আমারও ছিল। এটাকেই বলে হচ্ছে রোজনামচা। অনেকেই নিয়মিত রোজনামচা লেখেন, কেউ কেউ বিরতি দিয়ে হলেও রোজনামচা লেখেন। অর্থাৎ অনেকে আছে রেগুলার ডায়েরি বা নোটবুকে নিজের দৈনন্দিন জীবনের সকল ঘটনা লিখে থাকে, আবার অনেকে আছে বিরতি নিয়ে যায়, একদিন লেখে তারপর 3-4 দিন আবার লেখে না, পরের দিন আবার তারিখ দিয়ে আবারও লেখে, এইরকমভাবে। তুমি যদি খাতায় বা ডায়েরিতে রোজনামচা লিখে রাখো, তবে তা পরে তোমার কাজে লাগতে পারে, এমনকি সেসব লেখা পড়ে তখন তোমার নিজেরও ভালো লাগতে পারে। এই জিনিসগুলো রোজনামচা অনেক সময় কাজে লাগে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি বললাম না যে অনেক সময় মনে থাকে না অনেক কিছু, যে ধরো আজকে মিস বলেছে পরীক্ষা নেবে, আগামী শনিবারে মিস বলেছে পরীক্ষা নেবে, ওই জিনিসটা কিন্তু এই শনিবারে আমাকে বলেছে, আগামী শনিবারের কথা মনে নাও থাকতে পারে, তখন তুমি কি করলে, একটা ডায়েরিতে বা নোটবুকে রোজনামচার মতো কিন্তু লিখে রাখলে। তো এই জিনিসটা তোমাকে কিন্তু একটা রিমাইন্ডার দিবে যে আচ্ছা ঠিক আছে, আজকে আমার এক্সাম আছে। তো দেখো তারপরে কি বলেছে, এবং এটা অনেক সময় তোমার নিজেরও ভালো লাগতে পারে। আর যখন তুমি নিজের ডায়েরিতে নিজের সম্পর্কে কিছু লিখবে, বন্ধু বান্ধবের সম্পর্কে ভালো ভালো কথা লিখবে, এই জিনিসটাও তোমার অনেক সময় খুব ভালো লাগবে। যখন তুমি অনেকদিন পর রোজনামচাটা খুলবে না, ডায়েরিটা যখন তুমি খুলবে না, তখন দেখবে পড়তে ভালো লাগছে। তুমি তোমার একটা বন্ধু সম্পর্কে ভালো লিখেছো, মা বাবা সম্পর্কে অনেক কিছু লিখেছো, এই জিনিসটা যখন পড়বে না, আপনা আপনি একটা ভালো লাগা কাজ করবে, একটু হাসি আসবে মুখে, খুব ভালো লাগবে। এটাই বলেছে। তারপর বলছি কি, চিঠিও এক ধরনের প্রায়োগিক লেখা। এক সময়ে দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় ছিল এই চিঠি। যখন আমাদের দেশে বা আমাদের এই সমাজে আর কি, এখন তো আমরা টেক্সটিংয়ের মাধ্যমে সব কিছু করি, তাই না? আমরা এখন মেসেজিং করতে পারি, আমরা খুব সুন্দরভাবে কিছু একটা হলে টেক্সট পাঠাই দিই, আমাদের স্মার্টফোন আছে, আমাদের কাছে সব কিছু খুব সহজ হয়ে গেছে। তো চিঠির ব্যাপারটা এখন আর আমাদেরকে খুব একটা টানে না, কিন্তু এক সময় চিঠিটাই ছিল মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম। সবাই চিঠি লিখতো, একটা কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে বা একজনকে ভীষণ মনে পড়ছে, তাকে একটা চিঠি পাঠিয়ে দেয়, বুঝেছ? তো এটাই বলেছে, একসময় দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় ছিল এই চিঠি। পরিবারের লোকজনের কাছে কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে খবর জানানো হতো, আবার চিঠি লিখে খবর জানতেও চাওয়া হতো। জবাবে তিনিও চিঠি লিখতেন। মানে একজন চিঠি লিখতেন এবং সেটার পাল্টা জবাবে যে আরেকজন কিন্তু আবারও একটা চিঠি পাঠাতেন।
ঠিক আছে? চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয়। খামের উপরে বাম পাশে প্রেরকের নাম ঠিকানা ও ডান পাশে প্রাপকের নাম ঠিকানা লেখা হয়। এটা তো তোমরা জানোই যে যখন আমরা একটা লেটার লিখি তখন কি লিখি? কোত্থেকে যাচ্ছে মানে হচ্ছে প্রেরক, এবং কার কাছে যাচ্ছে মানে হচ্ছে প্রাপক। প্রেরক মানে হচ্ছে যে চিঠিটা লিখছে, এবং প্রাপক মানে হচ্ছে যার হাতে চিঠিটা পৌঁছাবে। ঠিক আছে? আচ্ছা, তো আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে জাতীয় যোগাযোগের কাজ বেশি হচ্ছে। চিঠির ব্যবহার ক্রমে ক্রমে কমে যাচ্ছে, এটা তো আমি মাত্রই বললাম যে এখন তো চিঠির ব্যবহার নেই বললেই চলে। এর পরিবর্তে আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে এই জাতীয় যোগাযোগের কাজ বেশি হচ্ছে। যেমন দেখো, তোমরা এখন আগে ক্লাস করতে কিন্তু সবসময় ফেস টু ফেস বা সরাসরি, কিন্তু এখন তোমরা অনলাইনে ক্লাস করতে পারছো। তো কতটা ডিজিটাল হয়ে গেছে না এখন? সব কিছু এরকম ডিজিটাল হয়ে গেছে। কিছু একটা জানাতে হবে, তুমি টেক্সট দিয়ে জানিয়ে দিতে পারো, তোমার আলাদা করে চিঠি লিখে জানাতে হয় না। তারপর দেখো কি বলেছে, নিচের চিঠিটি একজন মুক্তিযোদ্ধার ৭১-এর রণাঙ্গন থেকে তিনি তার মায়ের কাছে চিঠিটি লিখেছেন। অর্থাৎ এখানকে প্রেরককে, চিঠির লেখক বা প্রেরক হচ্ছে ফেরদৌস কামাল উদ্দিন আহমেদ। চিঠিটির লেখক হচ্ছে ফেরদৌস কামাল উদ্দিন আহমেদ এবং চিঠির প্রাপক হচ্ছে হাসিনা মাহমুদ। হাসিনা মাহমুদ হচ্ছে ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদের মা, তিনি হচ্ছেন প্রাপক, এবং ফেরদৌস বা লিখেছেন হচ্ছে ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদি হচ্ছে লিখেছেন, তিনি হচ্ছেন এই চিঠির প্রেরক। আচ্ছা, তাহলে এবার আমরা একটু চিঠিটা পড়ি। হ্যাঁ, কি লিখেছে দেখো। সবাই শুনতে পাচ্ছ, বুঝতে পারছো তো মিসকে, তাই না? ম্যাম। সবাই কি জি আছো যুক্ত? জি মিস। আচ্ছা, ঠিক আছে। তো দেখো কি বলেছে, মা আমার সালাম নিও। অনেক পর্বত নদী প্রান্তর পেরিয়ে সমস্ত বাধা অতিক্রম করে তোমার ছেলে তার অনেক আকাঙ্ক্ষার শেষ ঠিকানা আজ খুঁজে পেয়েছে। মাকে প্রথমে সালাম দিয়েছে, সালাম জানিয়েছে, তারপর বলেছে কি অনেক পর্বত নদী প্রান্তর পেরিয়ে সমস্ত বাধা অতিক্রম করে তোমার ছেলে তার অনেক আকাঙ্ক্ষার শেষ ঠিকানা খুঁজে পেয়েছে। হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি আমার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে, অর্থাৎ তার যে মূল লক্ষ্য যুদ্ধ নিয়ে বা একজন মুক্তিযোদ্ধা হওয়া, যুদ্ধ করার, দেশের জন্য কিছু করার, তো সেই লক্ষ্যে সে পৌঁছে গেছে, এটাই সে তার মাকে বলছে। হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি আমার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে। নিজেকে এবার প্রস্তুত করব প্রতিশোধ নেয়ার এক বিশাল শক্তি হিসেবে। কাদেরকে বলেছে এই কথাটা? আমাদের দেশ কিন্তু তোমরা জানো হয়তো বা 1947 সালে আমাদের দেশ দুটি ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান এবং একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের লোকেরাই হচ্ছে পূর্ব পাকিস্তান, অর্থাৎ আমাদেরকে শাসন শোষণ এবং নির্যাতন করেছিলেন, তাই না? খুব বাজেভাবে অমানবিক নির্যাতন আমাদের উপরে করেছে তারা। কিন্তু তারা আমরা দেখেছি যে 25শে মার্চ অপারেশন সার্চলাইটের মাধ্যমে তারা কিভাবে বাঙালিদেরকে আসলে শাসন শোষণ করেছে, কিভাবে অত্যাচার করেছে। এভাবে কিন্তু পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদেরকে প্রতিনিয়তই অত্যাচার করে গেছে। তো এই ব্যাপারে কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্যই তিনি আর কি গেছেন, সেটাই বলছে যে প্রতিশোধ নেওয়ার এক বিশাল শক্তি হিসেবে আমার প্রতিশ্রুতি আমি কখনো ভুলব না। ওদের উপযুক্ত জবাব আমাদের দিতেই হবে। উপযুক্ত জবাব দিতে হবে, অর্থাৎ আমরা তো 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কিভাবে হয়েছে? তারা আমাদেরকে যেভাবে, পশ্চিম পাকিস্তানের লোকেরা যেভাবে পূর্ব পাকিস্তানকে শাসন শোষণ বঞ্চনা করেছে, বঞ্চনার শিকার হয়েছে পূর্ব পাকিস্তানের লোকেরা, সেই জিনিসটাকেই আর কি প্রতিশোধ নেয়ার মাধ্যমেই কিন্তু আমরা বাঙালিরা রুখে দাঁড়িয়েছিলাম, মুক্তিযোদ্ধারা রুখে দাঁড়িয়েছে। সালাম, বরকত, জব্বার, আরও অনেকে ভাষা শহীদ আছেন, তারা সবাই কিন্তু নিজেদের রক্ত দিয়েছেন, নিজেদের প্রাণ দিয়েছেন। আমরা জানি একটা জিনিস, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। বাংলাদেশ তো এমনি এমনি হয়নি, তাই না? তো প্রতিশোধ নিতে গিয়েছিলেন, সেটাই বলছে উপযুক্ত জবাব আমাদের দিতেই হবে। মা কি বলছে দেখো, মা তুমি এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না। বিশাল বাবরি চুল, মুখ ভর্তি দাড়ি গোঁফ, অর্থাৎ একটা মানুষের এমন অবস্থা হয়ে গেছে যে তার মা তাকে দেখে এখন আর চিনতে পারবে না, এতই খারাপ অবস্থা। কারণ সে যুদ্ধে গিয়েছে, তার তো এখন নিজের চেহারার দিকে তাকানোর কোনো সময় নেই। যেমন ধরো, আমরা যখন একটা খুব কঠিন পরীক্ষা আসে, পরীক্ষার তো কাইন্ড অফ ফাইট, তাই না? একটা যুদ্ধের মতো। তো যখন পরীক্ষা আসে আমরা খুব পড়াশোনা করি, আমাদের তখন আসলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চেহারা দেখার কোনো মন মানসিকতা বা ইচ্ছেও থাকে না। তো সেটাই বলেছে, মা তুমি এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না। বিশাল বাবরি চুল, মুখ ভর্তি দাড়ি গোঁফ। যদিও আমি নিজের চেহারাটা বহুদিন দেখি না, কারণ এখানে কোনো আয়না নেই। মিহির বলে আমাকে নাকি আফ্রিকার জঙ্গলিদের মতো লাগে।
মিহির ঠিকই বলে, মিহির হয়তো বা তার কোনো বন্ধু হতে পারে, এখানে এরকম কিছুই বলেছে। তো মিহির ঠিকই বলে, কারণ এখন আমি নিজেই বুঝি আমার মাঝে একটা জঙ্গলি ভাব এসে গেছে। সেই আগের আমি আর নেই। তোমার মনে আছে মা, মুরগি জবাই করা দেখতে পারতাম না, আর সেই আমি আজ রক্তের নদীতে সাঁতার কাটি। অর্থাৎ দেখেছো কত একটা মানে আবেগপূর্ণ একটা কথা। আমরা ওই স্বাধীনতার সময়টা এরকমই ছিল, যেসব মানুষজন বা যেসব ছেলেরা আসলে রক্ত দেখলে ভয় পেত, কিন্তু ওই সব ছেলেরাও বা মারামারি ভয় পেত, ওরাও কিন্তু যুদ্ধে যুক্ত হয়েছে, ওরাও কিন্তু যুদ্ধের সময়কার ওই কঠিন পরিস্থিতিটা মোকাবেলা করেছে। সেটাই বলেছে, মুরগি জবাই করা দেখতে পারতাম না, আর সেই আমি আজ রক্তের নদীতে সাঁতার কাটছি। খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার কথা বলে লাভ নেই, কি বলেছে দেখো, খাওয়া দাওয়ার কথা বলে লাভ নেই, দুঃখ পাবে। মাকে বলছে, মা খাওয়া দাওয়ার কথা বলে তো লাভ নেই, দুঃখ পাবে। তবে বেঁচে আছি ও খুব ভালো আছি। আমার কেন যেন মনে হচ্ছে আমরা সেই দিনটি থেকে খুব দূরে নেই, যখন আবার আমরা মুখোমুখি হব। দোয়া করো মা, যেন সেই দিনটি পর্যন্ত বেঁচে থাকি। মনি ভাই আমাদের অফিসার করেনি, মনি ভাই আমাদের অফিসার করেনি, কারণ ওনার অন্য কাজের জন্য আমাদের প্রয়োজন পড়বে। এখানে আমার অনেক পুরনো বন্ধুর দেখা পেলাম, অর্থাৎ যেখানে সে গেছে যুদ্ধের জন্য প্রতিশোধ নিতে, তো সেখানে তার অনেক পুরনো বন্ধুর সাথেও তার দেখা হয়ে গেছে। আমার আগের চিঠিটা হয়তো এতদিনে পেয়ে গেছো। সেলিম তোমার সাথে দেখা করতে এসেছে, বলল। তোমরা তোমরা ভালো আছো জেনে খুশি হলাম। আমার জন্য কোনো চিন্তা করো না, মায়ের দোয়া আমার সাথে আছে। আমার ভয় কি? অনেক লেখার ইচ্ছে করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। কত ঘটনা মনে জমা হয়ে আছে তোমাদের বলার জন্য। অর্থাৎ সে যেহেতু যুদ্ধে গেছে, তো সেজন্য আসলে বিভিন্ন ধরনের ঘটনার বর্ণনা তার মাথায় আসে। সে দেখতে পাচ্ছে যুদ্ধটা কতটা মর্মান্তিক ছিল। যদি কখনো আর কি এই জিনিসগুলো শুনো বা ইউটিউবে দেখো, এখন তো আমাদের আর সুযোগ নেই যে আমরা 1947 সালে, 1952 সালে ফিরে যেয়ে আমরা দেখব যে যুদ্ধ কেমন ছিল, সেটা তো সম্ভব না, তাই না? অনেক আগের কথা। তো সেক্ষেত্রে আমাদের দেখার একটাই উপায়, আমাদের জানার একটাই উপায়, সেটা হচ্ছে আমরা ডিজিটাল মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাবো। যদি কখনো এই জিনিসগুলো শোনো, তাহলে বুঝবে যে কতটা মর্মান্তিক ছিল, এবং পশ্চিম পাকিস্তানিরা কিভাবে শোষণ করেছে পূর্ব পাকিস্তানিদেরকে, কত কত নারীদেরকে হত্যা করেছে, কত কত নারীদেরকে ইজ্জত লঙ্ঘন করেছে। মানে তার বলার কোনো ভাষা রাখে না, এতটাই মর্মান্তিক ছিল আর কি। তো এই সব ঘটনায় আর কি জমা হয়ে আছে তোমাদের বলার জন্য, সে তার মাকে বলছে। হয়তো অনেক বছর লেগে যাবে শেষ করতে। মন্টু চিঠি নিয়ে যাচ্ছে, পারলে ওকে একটু ভালো কিছু খাবার দিও। মানে চিঠিটা কে নিয়ে যাবে? চিঠিটা তো কেউ না কেউ মাকে পৌঁছাতে হবে, তাই না? তো সেই চিঠিটা নিয়ে যাচ্ছে কে? মন্টু। পারলে ওকে একটু ভালো কিছু খাবার টাবার দিও, অনেক দিন ও ভালো কিছু খায়নি। আজ তাহলে আসি, সবাইকে সালাম ও দোয়া দিও। এখানে লেখাটা আশিও লিখতে পারতো বাংলা বানান করে, কিন্তু এভাবে লিখেছে আর কি। আজ তাহলে আসি, অর্থাৎ বিদায় নিচ্ছে, সবাইকে সালাম ও দোয়া দিও। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো যে এতক্ষণ পড়ালাম তোমাদেরকে চিঠিটা আসলে কি নিয়ে, কি প্রসঙ্গে? জি মিস, বুঝতে পেরেছি। জি মিস। আচ্ছা, ভালোভাবে বুঝতে পেরেছো তো, নাকি কোথাও কোনো প্রশ্ন আছে, কোনো কিছু বুঝতে পারছো না? তো আমরা কি জানলাম যে একজন ছেলের তার মায়ের কাছে একটা খুব আবেগ ঘন একটা চিঠি আর কি, যেখানে সে যুদ্ধে গিয়েছে, তার মাকে সে এখন দেখতে পাবে না, সেই জন্য একটা সুন্দর করে চিঠি পাঠিয়ে দিয়েছে। এবং সেই চিঠিতে অনেক আবেগ মিশিয়ে লিখেছে, অনেক তার কি সংগ্রামী চেতনা ফুটে উঠেছে, যে আমাদের প্রতিশোধ নিতে হবে, তাই না? আমাদেরকে তারা শাসন করেছে, এবার তাদের উপর আমাদের কী করতে হবে? রিভেঞ্জ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। এটাই বলেছে এখানে, আর কিছু নেই তেমন। তারপর আমরা একটু শব্দার্থগুলো জানবো। দেখো, শব্দের অর্থ। আকাঙ্ক্ষা শব্দের অর্থ কি? প্রত্যাশা। আমরা যেটা দেখেছি, আকাঙ্ক্ষা মানে হচ্ছে প্রত্যাশা, কোনো কিছুর জন্য আশা করা। আশি, যে আমি যেটা বললাম একটু আগে, যে আশি, আশি বলতে এখানে সংখ্যায় লেখা হয়েছে, যেটা আর কি বাংলায় লিখলে হবে আশি, মানে বিদায় নেওয়া আর কি। প্রান্তর মানে হচ্ছে বিস্তীর্ণ মাঠ, প্রাপক যিনি পাবেন, এবং প্রেরক হচ্ছে যিনি পাঠান। আমি এটাও তোমাদেরকে কিছুক্ষণ আগে ক্লিয়ার করেছি যে প্রেরক মানে হচ্ছে সেন্ডার, যে পাঠাচ্ছে। প্রাপক মানে হচ্ছে যে রিসিভ করছে, যিনি পাবেন। বাবরি চুল, কাঁধ পর্যন্ত লম্বা কোকড়ানো চুল, যেহেতু সে চুল কাটার সময় পাচ্ছে না, সেজন্য আর কি তার এরকম বাবরি চুল হয়ে গেছে। আচ্ছা,
আমাদের আরও কিছু সময় আছে, তো আমরা এটাও পড়ে ফেলি, একটু আমাদেরকে একটু করে বুঝিয়ে দিই, তোমরা হচ্ছে লিখে ফেলবে নাকি? আর একটু পড়ি আমরা। কি বলছো, আর একটু পড়বো আমরা? জি মিস। জি মিস। আচ্ছা ঠিক আছে। এই চিঠির প্রেরক ও প্রাপককে, এই চিঠির প্রেরক ও প্রাপক কিন্তু আমরা এখানে দেখেছি। চিঠির প্রেরক হচ্ছে ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ এবং প্রাপক হচ্ছে হাসিনা মাহমুদ। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি, এখানে প্রথমে এই প্রশ্নটা দেওয়া হয়েছে চিঠির প্রেরক ও প্রাপককে। তারপর বলেছে চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ের কথা বলা হয়েছে। ওই যে যুদ্ধের সময়কার কথা বলা হয়েছে, 1971 সালের কথা বলা হয়েছে, যখন আর কি আমাদের দেশের অনেক যুদ্ধের কথা আমি তো কিছুক্ষণ আগে অনেক বর্ণনা করলাম তোমাদেরকে। তো চিঠিটি বাংলাদেশের ওই মুক্তিযুদ্ধের সময়কার, মানে মুক্তিযুদ্ধ যে হয়েছিল ওই মুক্তিযুদ্ধের ইতিহাসে সময়কার কিন্তু লেখা। মুক্তিযুদ্ধের সময় যে মানুষজন যুদ্ধ করেছিল নিজেদের দেশকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য, নিজেদের দিকে তাকায়নি, নিজেদের রক্তের দিকে তাকায়নি, পরিবারের দিকে তাকায়নি, কত যে মা সন্তান হারা হয়েছে, কত যে স্ত্রী স্বামী হারা হয়েছে, কত ভাই বোন হারা হয়েছে, কত বোন ভাই হারা হয়েছে। তো এই সব কিছু কিন্তু আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সময়, কতটা সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের মানুষদেরকে, পূর্ব পাকিস্তানিদেরকে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে। সেই সময়টার কথাই কিন্তু, গুরুত্বপূর্ণ সময়ের কথাই এই চিঠিতে লেখা হয়েছে। তারপর বলেছে প্রেরক কেন চিঠি লিখেছেন। প্রেরক কেন চিঠি লিখেছেন এটা তো খুব সহজ একটা বিষয়। কারণ হচ্ছে দেখো, এখন যেহেতু সে যুদ্ধে চলে গেছে, তো এখন একটা জিনিস সাপোজ দেখো, আমরা যখন একটা টাইম পরে যখন আমরা অ্যাডমিশন টেস্টে আসি, সাধারণত অ্যাডমিশন টেস্টটা কিন্তু কাইন্ড অফ ফাইট। এটা একটা যুদ্ধের ময়দান, এখানে অনেক মানুষ অনেক যুদ্ধ করতে হয়। তো যখন আমরা অ্যাডমিশন টেস্টের জন্য পরিবার থেকে যারা গ্রামে থাকে যখন শহরে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে, সেক্ষেত্রে এরকম হয় যে তারা কিন্তু চাইলেই এই যুদ্ধক্ষেত্র ফেলে দিয়ে যখন তখন কিন্তু যেতে পারে না বাড়িতে, তাই না? তো এটাও কাইন্ড অফ কিন্তু যুদ্ধ। তখন তারা কি করে, বাবা মাকে ফোন দেয় বা মেসেজ করে, যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো বা তাদের যে আবেগ, অনেক সময় কান্নাকাটি করে, অনেক সময় খারাপ লাগে, এই জিনিসগুলো কিন্তু দূরে দূরে প্রকাশ করে। তখনকার মাধ্যম ছিল চিঠি লেখা। আর তখন যেহেতু আরও গুরুত্বপূর্ণ বিষয় মানে যুদ্ধ, তো যেহেতু যুদ্ধ তখন নিশ্চয়ই মায়ের সাথে দেখা করা তার জন্য সম্ভব ছিল না। তো সেই জন্য কী করেছে প্রেরক, চিঠি লিখেছেন মাকে, নিজের পরিস্থিতির কথা বা অবস্থার কথা জানানোর জন্য কিন্তু সে চিঠি লিখেছে। একটি চিঠির কোন অংশে কি লিখতে হয় এটা তো আমরা দেখেছি, যে কোন অংশে কি লিখতে হয়। প্রথমে আমরা লিখেছি যে প্রথমে শুরুতেই মাকে হচ্ছে যাকে আমরা লিখতে যাই তার 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 নামটা লিখি, যে প্রিয় এই, প্রিয় অমুক বা তমুক, যেমন সে লিখেছে তার মায়ের কাছে, আমরা দেখতে পাচ্ছি মাকে। তারপর হচ্ছে শুরু করে আস্তে আস্তে লেখে, এবং বর্ণনাটা প্রথমে ভালো খারাপ ভালো মন্দ জিজ্ঞেস করা হয়, তারপরে যে কেমন আছো, আমি ভালো আছি, এরকমভাবে শুরু করে, সালাম দেয়। তারপর আস্তে আস্তে আর কি বর্ণনাটা শুরু করে, যা সে ব্যক্ত করতে চায়, যা সে বলতে চায়, এই জিনিসটা। তারপর শেষে কিন্তু ইতি টানে। তো এই হচ্ছে আর কি, এটাই বলেছে যে প্রেরক একটি চিঠি কোন অংশে কী লিখতে হয়। চিঠি কেন লেখা হয়, চিঠি কেন লেখা হয় সেটা তো আমরা কিছুক্ষণ আগেও দেখেছি, জানলাম যে চিঠি লেখা হয় সাধারণত কোনো এই ধরনের কোনো তথ্য দেওয়ার জন্য, কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য চিঠি লেখা হয়ে থাকে। বা তখনকার সময় যেহেতু এরকম ডিজিটাল ছিল না বা স্মার্টফোন ছিল না, তো তখন কিন্তু এই চিঠি ছিল একমাত্র মাধ্যম, যেটার মাধ্যমে আর কি মানুষ নিজের সব কিছু ব্যক্ত করতো, মানুষের কাছে চিঠি দিতে। যেমন এখানে এই চিঠি এর প্রবন্ধে আমরা দেখেছি যে আর কি চিঠি লিখেছে কে, চিঠি লিখেছে হচ্ছে ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ। তিনি হচ্ছে তার মা হাসিনা মাহমুদের কাছে কিন্তু চিঠিটা লিখেছে, ঠিক আছে না? তো চিঠি লিখেছে কেন, যে মুক্তিযুদ্ধের সময় তার নিজের অবস্থাটা এবং মুক্তিযুদ্ধের সময় সেখানকার অবস্থা সব কিছু একটা দৃষ্টান্তমূলক যে ব্যাপারটা, ওইটা কিন্তু তুলে আনার জন্যই চিঠিটা লিখেছে। এরকমভাবেই দূরবর্তী কোনো মানুষের কাছে বা দূরের মানুষের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বা ভালো কুশলাদি বিনিময় করার জন্য, জানানোর জন্য, নিজের অবস্থান ভালো মন্দ জানার জন্য যার কাছে পাঠাচ্ছে তার সম্পর্কে, এই সকল কিছুর জন্য কিন্তু চিঠিগুলো আসলে লেখা হয়।
তো সবাই কি বুঝতে পেরেছো প্রশ্নগুলো, প্রশ্নের উত্তরগুলো? জি জি মিস।